অধ্যায় ৮ পর্যায়ভিত্তিক গতি। ভূমিকা। পূর্বের অধ্যায়গুলিতে বস্তু চলন, হ্রাসের গতি এবং বৃত্তাকার গতি নিয়ে আলোচনা করা হয়েছে। এখন আমরা নতুন এক ধরনের অতি পরিচিত আলোচনা করব, যা পর্যায়বৃত্ত গতি নামে পরিচিত। স্প্রিংয়ের গতি, শীর্ষলাকারের স্পন্দন, গ্রহ উপগ্রহের গতি ইত্যাদি হচ্ছে পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্তের গতির বিশেষ রূপ হল দোলন, কম্পন বা স্পন্দন। দোলন, কম্পন যা হচ্ছে স্পন্দন, সমর্থবোধক শব্দ ও পদার্থবিজ্ঞানের বিভিন্ন শাখায় সরল দোলক গতি, সিম্পল হারমোনিক মোশন, সংক্ষেপে SHM নামক এক ধরনের বিশেষ দোলক গতি গুরুত্বপূর্ণভাবে ব্যবহার করা রয়েছে। এই অধ্যায়ে আমরা পর্যায়বৃত্ত গতি তথা সরল চলিত গতির বিভিন্ন রূপ আলোচনা করব। পর্যায়বৃত্ত পিরিওডিসিটি। যদি কোনো একটি বস্তু নির্দিষ্ট সময় পর পর একই অবস্থানে ফিরে আসে এবং একই অবস্থান দিয়ে নিশ্চিত অন্তর অন্তর অতিক্রম করে, তাদেরকে পর্যায়বৃত্ত বলা হয়ে থাকে। যেমন পৃথিবী সূর্যের চারদিকে 365 দিনে একবার ঘুরে আসে। একটি সরল দোলক তারপর এক প্রান্ত থেকে শুরু করে অপর প্রান্ত দিয়ে পুনরায় ওই আদি প্রান্ত ফিরে আসে, অথবা একটি স্পন্দক তরঙ্গ উৎপন্ন করে। এখন লক্ষ্য করলে দেখা যাবে যে এক্স অক্ষের কোনো নির্দিষ্ট বিন্দুতে, যেমন হচ্ছে এ অথবা বি বিন্দুতে তরঙ্গের বিস্তার নির্দিষ্ট অন্তর অন্তর পুনরাবৃত্তি ঘটেছে। এগুলো সবই হচ্ছে পর্যায়বৃত্তির উদাহরণ। পৃথিবীর সূর্য 365 দিন একবার ঘুরে আসে, এই সময়কে পর্যায়কাল বলা হয়ে থাকে। সুতরাং সূর্যের চারদিকে পৃথিবীর ঘূর্ণনের পর্যায়কাল হচ্ছে 365 দিন। অনুরূপভাবে সরল দোলক এক বিন্দু থেকে যাত্রা শুরু করে পুনরায় ওই একই বিন্দুতে ফিরে আসতে যে সময় লাগে সেটি ওই দোলকের পর্যায়কাল। এই বিন্দু হতে এই পর্যন্ত অতিক্রম করতে যে সময়কাল লাগে তাদেরকে সমকাল বা পর্যায়কাল বলা থাকে। পর্যায়কাল সাপেক্ষে হতে পারে, তারপর আবার স্থান সাপেক্ষে হতে পারে। স্থানিক পর্যায়ক্রম, স্পেশিয়াল পিরিয়ডিসিটি, যখন না কোনো পুনরাবৃত্তি স্থানের সাপেক্ষে হয়ে থাকে তখন তাকে স্থানিক পর্যায়ক্রম বলা হয়ে থাকে। অর্থাৎ স্থানিক পর্যায়ক্রম হলো তারপর সেই সকল ঘটনা এটি নির্দিষ্ট দূরত্ব পরপর পুনরায় ঘটে। যেমন সরল দোলকের গতি, কঠিন পদার্থের গ্যালাসের অনুরূপ গতি, দূরাকার শার্টের মধ্যে অবস্থান, ধান খেতে বাতাসে বলে তার হচ্ছে ধান খেতে সৃষ্ট ঢেউয়ের গতি, ইলেকট্রিক পোল ইত্যাদি। উপরের উদাহরণগুলো অণুগুলো নির্দিষ্ট অবস্থান পরপর, শার্টের ডোরাগুলোর নির্দিষ্ট দূরত্ব পরপর, ইলেকট্রন পোলগুলো নির্দিষ্ট অবস্থান পরপর পুনরাবৃত্তি ঘটে। কালিক পর্যায়ক্রম। স্থানিক পর্যায়ক্রম, স্পাশিয়াল পিরিয়ডিসিটি। যখন কোনো কিছুর পুনরাবৃত্তি স্থান সাপেক্ষে হয় তখন তাকে স্থানিক পর্যায়ক্রম বলা হয় থাকে। স্থানিক পর্যায়ক্রম হলো যে সকল ঘটনা একটি নির্দিষ্ট পর পুনরাবৃত্তি ঘটে, যেমন হচ্ছে সরল দোলকের গতি, কঠিন পদার্থের গ্যালাসের অনুর গতি, ডোরাকাটা শার্টের ডোরাগুলোর অবস্থান, ধান খেতে বাতাসে বলে ধান খেতে সৃষ্ট ঢেউয়ের গতি, ইলেকট্রিক পোল ইত্যাদি। উপরের ধানগুলো থেকে নির্দিষ্ট অবস্থান পরপর, শার্টের ডোরাগুলোর নির্দিষ্ট দূরত্ব পরপর, ইলেকট্রিক পোলগুলোর নির্দিষ্ট অবস্থান পরপর পুনরাবৃত্তি ঘটে। কালিক পর্যায়ক্রম, টেম্পোরাল পিরিয়ডিসিটি। পর্যাবৃত্তির ঘটনা যদি একটি নির্দিষ্ট সময়ে হয়ে থাকে তাদেরকে কালিক পর্যায়ক্রম বলে। অর্থাৎ কালিক পর্যায়ক্রম হলো সেই সকল ঘটনা যার মধ্যে নির্দিষ্ট সময় পরপর পুনরাবৃত্তি ঘটে, যেমন হচ্ছে সেকেন্ড বা মিনিটে কাটা 60 সেকেন্ড বা হচ্ছে 60 মিনিট পরপর, ঘন্টা কাটা 12 ঘন্টা পরপর পুনরাবৃত্তি ঘটে। পৃথিবী সূর্যের চারদিকে 365 দিন একবার ঘুরে, তার হচ্ছে পৃথিবী প্রদক্ষিণ হতে চাঁদের 30 দিন সময় লাগে। তার হচ্ছে ধরা যাক এম্পরের একটি পৃথিবী উপগ্রহ, তার হচ্ছে সূর্যতায় তার হচ্ছে পৃথিবীর চারদিকে ভি বেগে বৃত্তাকার কক্ষপথে আবর্তন করছে। উপগ্রহের পর্যায়কালটি এবং হচ্ছে পৃথিবীর ভর এবং হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর হলে তার হচ্ছে পর্যায়কাল সমীকরণ হচ্ছে T=2π √+ h হোল কিউব বাই gm। তারপর হচ্ছে পর্যায়বৃত্তিক গতি, তার হচ্ছে পিরিয়ডিক মোশন, তার হচ্ছে ঘড়ির পেন্ডুলাম বাম ডানে দুলতে দেখি এবং স্পিরিট সংকোচন প্রসারণ জনিত গতিও আমরা লক্ষ্য করে থাকি। আমরা দেখতে পাচ্ছি নির্দিষ্ট সময় পর দুটি গতির পুনরাবৃত্তি ঘটে। এই গতি উদাহরণ হলো পর্যায়বৃত্তিক গতি। আমরা বলতে পারি যে কোনো বস্তুর গতি যদি এমন হয় যে তার সেটি নির্দিষ্ট সময় পর তার হচ্ছে বস্তুটির গতির পুনরাবৃত্তি ঘটে, তখন ওই গতিকে পুনরাবৃত্তিক গতি বলা থাকে। কোনো গতিশীল বস্তু যদি গতি এমন হয় যে তারপর সেটি তার গতিপথের নির্দিষ্ট বিন্দু সময় পর তারপর সে কি দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে পর্যায়বৃত্তিক বলা থাকে। পর্যায়বৃত্তিক গতি তার হচ্ছে চলমান গতিপথের নির্দিষ্ট এবং নির্দিষ্ট সময় পর পস্তুটির গতিপথের একই বিন্দুতে এই অবস্থান হতে অতিক্রম করে, তারপর হচ্ছে এই গতিপথের কোনো নিষ্ঠ জ্যামিতিক রূপ এবং হচ্ছে সরলরেখা, বৃত্ত, উপবৃত্ত ইত্যাদি থাকতে পারে, আবার নাও থাকতে পারে। স্প্রিংয়ের চূড়ান্ত কোনো বস্তুকে নিচের দিকে সামান্য টেনে ছেড়ে দিলে পর্যায়ক্রমে উপর নিচে করতে থাকে। লক্ষ্য করলে দেখা যায় যে তার হচ্ছে বস্তুটি গতিপথের একই বিন্দু থেকে নির্দিষ্ট সময় পর উপর থেকে নিচের দিকে, নিচে থেকে উপরে যাচ্ছে। বস্তুটি এই সরলরৈখিক তার হচ্ছে পর্যায়বৃত্তিক গতি, লিনিয়ার পিরিয়ডিক মোশন, একাখণ্ড বাধার সুতা বেঁধে তার হচ্ছে স্থির কণিক বরাবর বেগে ঘুরতে থাকে এবং দ্বিতীয় পর্যায়বৃত্তিক গতিতে রোটেশনাল পিরিয়ডিক মোশন আবর্তন করে। পৃথিবী সূর্যের চারদিকে তার হচ্ছে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে 1 বছর পর তারপর হচ্ছে পৃথিবীর এই গতির পুনরাবৃত্তি ঘটে। এটি উপবৃত্তীয় পর্যায়গতির ইলেকট্রিক্যাল পিরিয়ডিক মোশন তার হচ্ছে একটি উদাহরণ। আবার ধরা যাক এটি সুতা এলোমেলোভাবে মেঝের উপর রাখা আছে। এটি পিঁপড়া সুতার উপর দিয়ে সমুদ্রতে হাঁটতে থাকলো। দেখা গেল পিঁপড়াটি সুতার অবস্থান এটি যে কোনো অবস্থান থেকে এটি নির্দিষ্ট সময় পর পেরিয়ে যাচ্ছে। এখানে দড়ির ছিল কোনো নির্দিষ্ট জ্যামিতিক রূপ নেই, তবুও পিঁপড়ার গতি পর্যায়বৃত্তিক গতি হবে। সূর্যচন্দ্রের তার বায়ুমণ্ডলের গতি, ঘড়ির কাঁটার গতি, তারপর হচ্ছে পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি, তারপর হচ্ছে কঠিন বস্তুর পরমাণুর স্পন্দন ইত্যাদি হচ্ছে পর্যায়বৃত্তিক গতির ইত্যাদি হলো পর্যায়বৃত্তিক গতি।
পর্যাবৃত্তিক গতির স্পন্দন এবং হচ্ছে সাইন তরঙ্গ সদৃশ কণা, যার হচ্ছে বিস্তার এবং হচ্ছে স্পন্দন কম্পাঙ্ক এবং একটি নির্দিষ্ট সমান রাশি থাকে x অভিমুখে। তারপর হচ্ছে পর্যাবৃত্তিক সমীকরণ হলো x ইকুয়াল টু হচ্ছে a sin ওমেগা t, a ইকুয়াল টু হচ্ছে বিস্তার, এবং হচ্ছে ওমেগা ইকুয়াল টু হচ্ছে কণিক কম্পাঙ্ক, t ইকুয়াল টু সময়। নিচের লেখচিত্রের সাহায্যে সমীকরণটিকে লেখা যায়। পর্যাবৃত্তিক গতির বৈশিষ্ট্য। পর্যাবৃত্তিক গতিসম্পন্ন কোনো কণা যে নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক দিয়ে অতিক্রম করে সেই সময়কে পর্যায়কাল বলা থাকে। পর্যাবৃত্তিক গতির গতি পদবৃত্তাকার, উপবৃত্তাকার, সরলরৈখিক এবং হচ্ছে আরও জটিল হতে পারে। পর্যাবৃত্তিক গতিসম্পন্ন কণা যদি পর্যায়কালের অর্ধেক সময়, তারপর হচ্ছে কোনো নির্দিষ্ট দিকে বা অর্ধেক সময় একই দিকে একই পথে, তারপর হচ্ছে বিপরীত দিকে চলে, তবে তাদেরকে গতিক স্পন্দন গতি বলা থাকে। উদাহরণ হচ্ছে সরল দোলকের গতি, গিরাটের গতি, শব্দ সঞ্চালনের সময় বায়ুকণার স্পন্দন ইত্যাদি। ৮.৩ সরল চন্দ্রিত গতি বা সরল স্পন্দিত গতি বা হচ্ছে সরল দোলন গতি। সরল চন্দ্রিত গতি বা হচ্ছে সরল দোলন গতি বা হচ্ছে সরল দোল গতি। চন্দ্রিত গতি একটি বিশেষ ধরনের দোলন গতি। মনে করি COD বিন্দুর সরলরেখা বরাবর দোলনরত এটি কোনো হ্যান গতিপথে নির্দেশিত হবে। ও বিন্দু কণাটির তার হচ্ছে সাম্যাবস্থান এবং হচ্ছে যে কোনো মুহূর্তে সাম্যাবস্থান ও বিন্দু হতে সরণ এক্স এবং হচ্ছে একটি গতি সঞ্চালিত হলে তার হচ্ছে মুহূর্তে তার হচ্ছে গতিকরণ এ হতে এক্স এর সমানুপাতিক এবং অভিমুখ ও বিন্দুর দিকে এ সরণ এক্স এর বিপরীতমুখী হয়। সেজন্য আমরা লিখতে পারি এ সমানুপাতিক মাইনাস এক্স এবং এ ইকুয়াল টু মাইনাস কে এক্স, কে ইকুয়াল টু ধ্রুবক ইকুয়াল টু ওমেগা স্কয়ার। এখানে ওমেগা হচ্ছে কণিক ব্যাখ্যা এ যে, সুতরাং এ ইকুয়াল টু ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার এক্স। তার হচ্ছে আবার ধরন কীভাবে সময়ের সাথে পরিবর্তিত হয় তা আমরা জানি। নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী বল যে কোনো বস্তুতে তার হচ্ছে ক্রিয়াশীল তার হচ্ছে ত্বরণ সৃষ্টি করে, অর্থাৎ এফ ইকুয়াল টু এম এ, তার হচ্ছে এফ ইকুয়াল টু মাইনাস এম ওমেগা স্কয়ার এক্স, তার হচ্ছে এফ ইকুয়াল টু হচ্ছে মাইনাস এম ওমেগা স্কয়ার এক্স, তার হচ্ছে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, তার হচ্ছে কে ইকুয়াল টু স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক, কে ইকুয়াল টু এফ বাই এক্স, তারপর হচ্ছে এফ সমানুপাতিক এক্স, তার হচ্ছে এখানে নেগেটিভ চিহ্নের অর্থ হলো তার হচ্ছে সরণ বেশি হলে তার হচ্ছে ত্বরণ বল বেশি হবে, কিন্তু ঠিক সর্বদা তার হচ্ছে স্বর্ণের বিপরীত দিকে এবং সমাবস্থার দিকে। অর্থাৎ সরল সঞ্চিত গতি এবং প্রতিধ্বনি বলের স্বর্ণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হয়ে থাকে। উপরোক্ত আলোচনা থেকে যে সরল সহজেই সঞ্চিত গতির তার হচ্ছে বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারি। একটি স্প্রিংয়ে তার হচ্ছে ২৮ নিউটন পার মিটার, তারপর হচ্ছে এর মাধ্যমে হচ্ছে সমাবস্থান হতে স্প্রিংকে ১ মিটার প্রসারিত করতে ২৫ নিউটন বলের প্রয়োগ হয়ে থাকে। ৮.৩.১ সরলচন্দ্রিত গতির ক্ষেত্রে বলের বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফোর্স অফ সিম্পল হারমোনিক মোশন। একটি তার হচ্ছে বিশেষ চন্দ্রিত এবং দোলন গতি সম্পন্ন কণার বিশিষ্ট বৈশিষ্ট্য। এই কণার গতির ক্ষেত্রে কণার সরণ এবং হচ্ছে ক্রিয়াশীল বলের মানের কণার সরণের সমানুপাতিক। ৩ হচ্ছে ত্বরণের এবং হচ্ছে ক্রিয়াশীল বলের অভিমুখ সমাবস্থানের দিকে হয়, অর্থাৎ কণার সরণের বিপরীত দিকে হয়ে থাকে। যার হচ্ছে এই ধরনের গতির বলের তার হচ্ছে গতিপথ তার হচ্ছে সরলরৈখিক হয়। প্রধানী বল এবং হচ্ছে সরণের লেখচিত্রটি মূলবিন্দুগামী সরলরেখা, যা হচ্ছে নতি বা হচ্ছে ঢাল স্লোপ ইকুয়াল টু এম ওমেগা স্কয়ার। কোনো দোলনরত কণা তার হচ্ছে ত্বরণ সমাবস্থান থেকে এটার দূরত্বের সমানুপাতিক এবং হচ্ছে সবসময় সমাবস্থান অভিমুখী হলে ওই কণাটাকে সরলচন্দ্রিত গতি বলা হয় থাকে। স্পষ্টত সকল পর্যায়বৃত্তিক গতির এই বৈশিষ্ট্যগুলো থাকে না, তাই সরলচন্দ্রিত গতি মাত্রার পর্যাবৃত্তিক গতি হলেও তার হচ্ছে পর্যাবৃত্তিক গতি সরলচন্দ্রিত বা সরল দোলন গতি নয়। সরলচন্দ্রিত গতি সম্পর্কিত কয়েকটি রাশি নির্দেশক বৃত্তের ধারণাকে কাজে লাগিয়ে সরলচন্দ্রিত গতির বিভিন্ন রাশি বর্ণনা পাওয়া যায়। নির্দেশক বৃত্তের সরলচন্দ্রিত গতি এবং সংক্রান্ত সরণ এবং ত্বরণের রাশিমালা, পর্যায়কাল, কম্পাঙ্ক এবং কণিক কম্পাঙ্ক ও দশা সম্পর্কে প্রতিপাদন করা হলো। এক সরণ ডিসপ্লেসমেন্ট মনে করি ও বিন্দুকে কেন্দ্র করে এই ব্যাসার্ধের ABCD বৃত্তপথে তারপরে যে চিহ্নতে নিয়ে ওমেগা কোণিক বেগে ঘুরছে এবং সেই সময় এই বিন্দু হতে পি বিন্দুতে আসছে, পি বিন্দু হতে তারপর হচ্ছে ডিবি এর ওপর তারপর হচ্ছে PN লম্ব আঁকি। এখানে লম্ব পাদবিন্দু এক্স ইকুয়াল টু হচ্ছে 1, এক্স ইকুয়াল টু 1, সুতরাং কোণ কোণ AOP ইকুয়াল টু OPN ইকুয়াল টু থিটা। এখানে থিটা ইকুয়াল টু কোণের সরণ আবার আমরা পাই ON বাই OP ইজিক্যাল টু হচ্ছে সাইন থিটা। সুতরাং 1 ইজিক্যাল টু ওপি ইন্টু সাইন থিটা, এক্স ইজিক্যাল টু হচ্ছে এ সাইন থিটা। এখানে এক্স ইজিক্যাল টু মূলবিন্দুর সরণ এবং হচ্ছে ওপি ইজিক্যাল টু এ নির্দেশক বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং এক্স ইজিক্যাল টু এ সাইন ওমেগা টি। এখানে থিটা ইজিক্যাল টু ওমেগা টি এবং আদি দশা ডেল্টা বিবেচনা করলে তারপর হচ্ছে এক্স ইজিক্যাল টু সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। ইহা সরলচন্দ্রিত স্পন্দনের তারপর হচ্ছে কণার সাধারণ সমীকরণ হিসেবে নির্দেশ করে। এই সমীকরণে এ এবং কম্পনরত কণার বিস্তারের তারপর নির্দেশ করে পদবিন্দু দোলনকাল টি হলে ওমেগা ইজিক্যাল টু 2 পাই বাই টি ইজিক্যাল টু 2 পাই এন। এখানে পদবিন্দুর কম্পাঙ্ক এন ইজিক্যাল টু 1 বাই টি। সমীকরণ থেকে তারপর হচ্ছে এক্স ইকুয়াল টু সাইন 2 পাই টি, তারপর হচ্ছে 8.4 হতে 4 ও 5 হতে হলো তারপর সরলচন্দ্রিত সম্পন্ন করার এটি সরণের রাশিমালা। সময় সরণ এবং হচ্ছে লেখচিত্র এটি সাইন সদৃশ লেখা হবে। সন্দিত গতি সরণ করার সরণের সমীকরণ লেখচিত্রের মাধ্যমে দেখানো হলো। দুই বেগ ভেলোসিটি, তারপর হচ্ছে আমরা জানি সাপেক্ষে সময় সাপেক্ষে তারপর হচ্ছে সরণের বেগের হারকে তারপর হচ্ছে বেগ বলে তারপর হচ্ছে সাধারণত ভি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। সুতরাং বেগ ইকুয়াল টু ভি ইকুয়াল টু ডিএক্স বাই ডিটি, তারপর হচ্ছে ইকুয়াল টু হচ্ছে ডি বাই ডিটি। এ সাইন ওমেগা টি, তারপর হচ্ছে এ ওমেগা কস ওমেগা টি, তারপর হচ্ছে ইকুয়াল টু সাইন ওমেগা টি।
এখানে সুতরাং সাইন ওমেগা টি ইকুয়াল টু এক্স বাই হে এবং হচ্ছে কস ওমেগা টি ইকুয়াল টু রুট 1 মাইনাস সাইন ওমেগা স্কয়ার টি, তারপর হচ্ছে বেক ইকুয়াল টু ভি ইকুয়াল টু হে ওমেগা সাইন স্কয়ার ওমেগা টি, তারপর হচ্ছে এ ওমেগা রুট 1 মাইনাস এক্স স্কয়ার, তারপর হচ্ছে ভি ইকুয়াল টু ওমেগা এ রুট এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, তারপর হচ্ছে যখন এক্স ইকুয়াল টু হে এবং হচ্ছে ভি ইকুয়াল টু 0 এক্স ইকুয়াল টু 0, তারপর হচ্ছে ভি ইকুয়াল টু এ ওমেগা। এই অবস্থায় বেগের সর্বাধিক ভি ম্যাক্স হয়ে থাকে, তারপর হচ্ছে অর্থাৎ ভি ম্যাক্স ইকুয়াল টু ওমেগা এ। 5 চিত্রের অনুযায়ী তারপর হচ্ছে মধ্য অবস্থানে তার বেগ সর্বাধিক এবং বৃদ্ধির সাথে সাথে বেগ কমতে থাকে এবং চরম অবস্থানে বি বা ডি বিন্দুতে এলে বেগ শূন্য হবে এবং হচ্ছে বিস্তারের প্রান্ত শূন্য হবে। তার হচ্ছে সহজনিত গতি এবং হচ্ছে বেগ কণার লেখচিত্র কোসাইন সাদৃশ্য লেখচিত্র। কারণ আমরা জানি সময় সাপেক্ষে বেগের পরিবর্তন হারকে ত্বরণকে বলা থেকে একে এই দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। কারণ এই ইকুয়াল টু ডি বাই ডিটি হচ্ছে ভি ইকুয়াল টু ডি বাই ডিটি ওমেগা কস ওমেগা টি, তার হচ্ছে মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার টি। তার হচ্ছে সরণ ত্বরণের মাধ্যমে সমকাল নির্দেশ করে চিহ্ন দ্বারা বোঝানো হয়ে থাকে ত্বরণের প্রসারণ পরস্পর বিপরীতমুখী হয়ে থাকে। যখন এক্স ইকুয়াল টু 0 তখন ত্বরণ সর্বনিম্ন হয়ে থাকে। আবার যখন এক্স ইকুয়াল টু এ তখন কণার বিস্তারের তার হচ্ছে প্রান্তে উত্থাপিত হয়ে থাকে, তখন ত্বরণের মান সর্বোচ্চ হয়ে থাকে এম এক্স ইকুয়াল টু ওমেগা স্কয়ার এক্স হয়ে থাকে। 8.5 হচ্ছে গ চিত্রে তার হচ্ছে এন বিন্দুতে গতিপথের চরম অবস্থানে ত্বরণ সর্বাধিক এবং হচ্ছে মধ্য অবস্থানে ত্বরণ শূন্য হবে। তারপর হচ্ছে ত্বরণের সময় লেখচিত্র সাইন ঋণাত্মক সাইন সদৃশ্য লেখ, তার ইহা সরলচন্দ্রিত গতিপথ সম্পন্নতা হচ্ছে কোনো ত্বরণের সমীকরণ নির্দেশ করে। যাচাই করো তার হচ্ছে স্বর্ণের সমীকরণ এক্স ইকুয়াল টু সাইন ওমেগা টি এবং বি ইকুয়াল টু এম ওমেগা কস ওমেগা টি, তার হচ্ছে ত্বরণ এ ইকুয়াল টু মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি, এটি লেখচিত্র রূপে প্রকাশ করলে কি রূপ দেখবে? পর্যায়কাল এবং দশা বিবেচনা করে ব্যাখ্যা করো। পর্যায়কাল টাইম পিরিয়ড সচেতনিত স্পন্দন রন্ধা, তারপর কোনো কণার তারপর হচ্ছে এটি পূর্ণ স্পন্দন করতে তারপর যে সময় ব্যয় হয়ে থাকে তার পর্যায়কাল বলা থাকে টি দ্বারা প্রকাশ করা হয় টি ইকুয়াল টু 1 বাই হ্যান, তারপর হচ্ছে সচেতনিত তারপর হচ্ছে গতির ক্ষেত্রে ব্যবলীকরণীয় সমীকরণের সমাধান হচ্ছে এক্স ইকুয়াল টু হে সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, তারপর হচ্ছে টি সময় 2 পাই বাই ওমেগা। আমরা পাই এক্স ইকুয়াল টু হচ্ছে এ সাইন ওমেগা ইন্টু 2 প্লাস 2 পাই এ বাই ওমেগা, তারপর হচ্ছে প্লাস ডেল্টা এ সাইন ওমেগা টি প্লাস 2 পাই প্লাস ডেল্টা, তারপর হচ্ছে এ সাইন 2 পাই প্লাস ওমেগা টি, তারপর হচ্ছে ইজ ইকুয়াল টু হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। সুতরাং দেখা যাচ্ছে যে 2 পাই বাই ওমেগা অন্তর স্মরণ কোণের স্মরণ কি হচ্ছে 2 পাই বাই ওমেগা সচন্দ্র স্পন্দন পর্যায়কাল। এই 2 পাই বাই ওমেগা পরপর রাশিটি পুনরাবৃত্তি ঘটবে। আবার টি ইজ ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই বাই রুট কে বাই হেম, তারপর হচ্ছে কি সুতরাং যেহেতু কে বাই এম ইজ ইকুয়াল টু ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু 2 পাই রুট হেম বাই কে। সমীকরণ হলো 10 হলো তার হচ্ছে সরলচন্দ্রিত স্পন্দনের পর্যায়কালের সমীকরণ। এটি পর্যায়কাল এবং বল ধ্রুবকের মধ্যে সম্পর্কজনিত সমীকরণ বটে। অর্থাৎ সরলচন্দ্রিত গতিসম্পন্ন কোনো কণার পর্যায়কাল বল ধ্রুবকের বর্গমূলের বাস্তবায়িত পর্যায়কালের একক সেকেন্ড এবং মাত্রা হচ্ছে টি, তারপর হচ্ছে কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি করো কম্পাঙ্ক বস্তু স্পন্দন, তারপর হচ্ছে এক সময় যতগুলো পূর্ণদোলন সম্পন্ন করে দেয় তাদেরকে কম্পাঙ্ক বলা থেকে। একে দ্বারা যেটা সূচিত করা হয় থেকে এন ইকুয়াল টু হচ্ছে 1 বাই টি ইকুয়াল হচ্ছে ওমেগা বাই 2 পাই ইকুয়াল হচ্ছে 1 বাই 2 পাই ইকুয়াল রুট কে বাই এম। এটি সহজসন্ধিত স্পন্দনের কম্পাঙ্কের সমীকরণ। তারপর হচ্ছে 6 হচ্ছে কণিক কম্পাঙ্ক অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তার হচ্ছে সহজসন্ধিত স্পন্দন সম্পন্ন কোনো কণা একক সময় যে কণিকা দ্রুত অতিক্রম করে তাকে কণিক কম্পাঙ্ক বলা থাকে। ওমেগা দ্বারা প্রকাশ করা হয় থাকে। তারপরে ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি ইকুয়াল টু হচ্ছে 2 পাই বাই হ্যান 2 পাই ইন্টু এন, তারপর হচ্ছে 2 পাই ইন্টু 1 বাই 2 পাই ইকুয়াল টু রুট কে বাই হ্যান, তারপর হচ্ছে ওমেগা ইকুয়াল টু রুট কে বাই হ্যান, তারপর হচ্ছে ওমেগা একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, তারপর হচ্ছে দশা হচ্ছে সচন্দ্রিত স্পন্দনরত কোনো বস্তু আছে কোনো যে কোনো মুহূর্তে তার হচ্ছে গতির অবস্থা থেকে চরণ বেগে এবং ত্বরণ এর দশা বলা থেকে দশা বলতে মুহূর্তের ধরনের অবস্থা সঠিক অবস্থা বলা থেকে এই সময় তার হচ্ছে বস্তু বা কোনার স্মরণ ত্বরণ এবং গতির অভিমুখে পৌঁছানো হয় থেকে। তারপর আদেশ বিভিন্ন ওমেগা টি প্লাস ডেল্টা এর মাধ্যমে নির্দিষ্ট হচ্ছে টি হলো 0 ওমেগার মাধ্যমে ডেল্টার মাধ্যমে প্রদায় দশাকে পৌঁছানো থেকে ডেল্টাকে আদি দশা প্রারম্ভিক দশা এবং হচ্ছে এই বলা থেকে। ডেল্টার মানের সময় নির্ভর করে বলে তার অনেক সময় দুর্ভোগ ফেজ কনস্ট্যান্ট বলা থাকে। ডেল্টার গতির অবস্থান বোঝানো থাকে, যেমন হচ্ছে ডেল্টা 0 ডিগ্রি হলে এক্স ইকুয়াল টু হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা এ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস 0, তারপর হচ্ছে এ সাইন ওমেগা টি, তার হচ্ছে কোনো এবং বস্তুটির সম অবস্থান হতে শুরু হয়েছে বোঝায়। তারপর হচ্ছে ডেল্টা ইজ ইকুয়াল টু পাই বাই 2 হলে এক্স ইকুয়াল টু সাইন ওমেগা টি প্লাস ডেল্টা এ ইজ ইকুয়াল টু সাইন ওমেগা টি প্লাস পাই বাই 2, তারপর হচ্ছে এই কস ওমেগা টি। তারপর হচ্ছে এক্ষেত্রে গতি কণা শুরু হলে সর্বোচ্চ অবস্থান এবং ডেল্টার মান ভিন্ন ভিন্ন আদি স্মরণ নির্দেশ করে টি ইকুয়াল টু 0 এক্স ইকুয়াল টু এবং এক্স হচ্ছে সর্বাধিক। তারপর হচ্ছে কণাটির গতি শুরু হয় থেকে এক প্রান্ত হতে আবার কণাটির আদি অবস্থান এবং দ্রুতি দ্বারা সরলচন্দিত এবং হচ্ছে দশা পার্থক্য ডেল্টা নির্ণীত হয়ে থাকে। দশা ও দশা পার্থক্য ফেজ অ্যান্ড ফেজ ডিফারেন্স। সরলচন্দ্রিত গতিসম্পন্ন এটি কোনো সমীকরণ এক্স ইকুয়াল টু সাইন ওমেগা ডেল্টা লক্ষ্য করলে দেখা যায় যে সমীকরণটি দুটির উপর রয়েছে সমান নিরপেক্ষ অংশ টাইম ইন্ডিপেন্ডেন্ট পার্ট, তারপর হচ্ছে এর বিস্তার এবং হচ্ছে সমান নির্ভরশীল অংশ টাইম ইন্ডিপেন্ডেন্ট অংশ, তারপর হচ্ছে ওমেগা প্লাস ডেল্টা দশা অংশ। তারপর হচ্ছে এই সময়ে তারপর হচ্ছে নির্ভর করে এটি সরলচন্দ্রিত গতিসম্পন্ন তারপর হচ্ছে আদিকরণের স্মরণ ত্বরণ এবং বিভিন্ন মানের বিভিন্ন সময় কত নির্ধারণ করে। যখন টি ইকুয়াল টু 0 তখন ওই সময় ডেল্টা কে
তখন ওই সময় ডেল্টা হয়, তারপর ডেল্টাকে আদি দশা এবং প্রারম্ভিক দশা এবং এবং দশা ধ্রুবক বলা থাকে। দশা পার্থক্য দুটি সরলজনিত গতি যদি একই ছন্দে না চলে তাদের মধ্যে দশা পার্থক্য আছে ধরা হয়ে থাকে। দশা পার্থক্য এই দুটি সরলজনিত যদি একই ছন্দে না চলে তাদের মধ্যে দশা পার্থক্য ফেজ ডিফারেন্স আছে ধরা হয়। দশা পার্থক্য বলতে তার হচ্ছে একটি কোণ আরেকটি কোণা কত দশা কোণে এগিয়ে তার হচ্ছে লিড বা পিছিয়ে আছে তা বোঝানো থাকে। ব্যাখ্যা ধরা যাক দুটি ছন্দিত গতি এক্স ওয়ান ইজ এস এন ওমেগা টি, তার হচ্ছে এক্স টু ইজ এস এন ওমেগা টি প্লাস ডেল্টা। এদের মধ্যে দ্বিতীয়টি তার হচ্ছে প্রথমটি তার হচ্ছে ডেল্টা কোণে এগিয়ে রয়েছে তার হচ্ছে, সুতরাং এদের দশা পার্থক্য ডেল্টা তার হচ্ছে যদি ওই তার হচ্ছে ছন্দিত গতির শত দশা ডেল্টা ইজ জিরো এবং বার হচ্ছে টু বাই তার হচ্ছে ডেল্টা ইজ টু বাই এন ইজ জিরো 1 2। তবে এদের গতির অবস্থা সবসময় একই থাকবে। তার হচ্ছে এই ধরনের গতি সম অবস্থায় ধরা হয়ে থাকে। আবার হচ্ছে ডেল্টা ইজ বাই ডেল্টা ইজ টু ওয়ান প্লাস ওয়ান ইন্টু বাই এন ইজ জিরো টু হলে তার হচ্ছে বিপরীত দশায় হচ্ছে ধরা হয়। আবার যদি ডেল্টা ইজ পাই বাই টু তার হচ্ছে হয় অর্থাৎ 90 ডিগ্রি হয়, তাহলে স্পন্দন গতি তার হচ্ছে অর্থাৎ পরস্পর লম্বন বরাবর ঘটে। 8.6 সরল দোলন গতি সম্পন্ন বস্তুর অন্তরকলন এবং অবকলনীয় সমীকরণ ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। মনে করি এম ভর বিশিষ্ট বস্তু কোনো সরল দোলন গতিতে আছে, তার হচ্ছে সময় তার হচ্ছে সরণ এক্স হলে তার হচ্ছে বি জিরো ডি এক্স বাই ডিটি এবং হচ্ছে এই জিরো ডি স্কোয়ার বাই এক্স বাই ডিটি স্কোয়ার। এখানে কোনার উপর ক্রিয়াশীল গড়লার মান হচ্ছে এম বি ফিজিক্যাল হচ্ছে ভর গুণ ত্বরণে ফিজিক্যাল টু এম ইকুয়াল টু এম ইন্টু ডি স্কোয়ার এক্স বাই হচ্ছে ডিটি স্কোয়ার। তার হচ্ছে যেহেতু বল ত্বরণের সরণের সমানুপাতিক হয়ে থাকে এবং হচ্ছে বিপরীত দিকে অর্থাৎ এম ডি স্কোয়ার বাই এক্স বাই ডিটি স্কোয়ার ইজ সমানুপাতিক মাইনাস এক্স এম ডি স্কোয়ার এক্স বাই হচ্ছে ডিটি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে মাইনাস কি হচ্ছে ধ্রুব সংখ্যাকে বল ধ্রুবক বলা থেকে ধ্রুবকের মান স্প্রিং এর দৈর্ঘ্য জ্যামিতিক গঠন এবং পদার্থের স্থিতিস্থাপক ধর্মের উপর নির্ভর করে এগিয়ে চলবে বাই এক্স। এর একক হচ্ছে নিউটন পার মিটার এবং মাত্রা হচ্ছে অ্যাম্পার টি স্কোয়ার। পূর্ণ কণিক বেশি ওমেগা হলে আমরা যেটা ডি স্কোয়ার এক্স বাই ডি স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এক্স এবং তার হচ্ছে হতে পারে মাইনাস কে বাই এম ইন্টু এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স বা হচ্ছে কি বাই এম ইন্টু ইকুয়াল টু ওমেগা স্কোয়ার। তারপর হচ্ছে সমীকরণ 13তে তার হচ্ছে কে বাই এম তার হচ্ছে মান বসিয়ে বাই তার হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই হচ্ছে ডি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ জিরো 15 হলে দিল সরল সন্ধিত স্পন্দন এবং হচ্ছে কোনো অবকলনীয় সমীকরণ অন্তর্কলন এবং হচ্ছে অবকলনীয় সমীকরণের সমাধান 15 নং সমীকরণকে টু ডি এক্স দিয়ে গুণ করে পাই। তারপর হচ্ছে টি এর সমীকরণ করে পাই। তারপর হচ্ছে 8.7 সরল দোলন গতি সিম্পল হারমোনিক মোশন। সরল দোলন গতির আলোচনা পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয়। পর্যাবৃত্তিক গতি সম্পর্ক বস্তুটি যদি এমন হয় যে পর্যায়কালের অধিক সময় কোনো নির্দিষ্ট দিকে বাকি সময় বিপরীত দিকে চলে হবে, ওই গতিকে তার হচ্ছে দোলন গতি বা স্পন্দন বলা থাকে। এই গতির একটি বিশেষ রূপ হলো সরল দোলন গতি। যে কোনো জটিল দোলন বা গতিকে অনেকগুলো সরল দোলন গতির সমস্যা রূপে প্রকাশ করা যায়। তোমরা সরল দোলন গতি হচ্ছে যে এটি দুলতে দিলে তারপর হচ্ছে এদিক ওদিক দুলে তারপর লক্ষ্য করে দেখবে যে ববকে ধরে যে কোনো একদিকে টেনে ছেড়ে দিলে তা আবার বিপরীত দিকে এবং হচ্ছে অর্থাৎ স্থির অবস্থায় যে কোনো অবস্থানে ছিল এবং হচ্ছে সেই দিকে চলে আসছে। তারপরে হচ্ছে এই ধরনের গতিসম্পন্ন দোলকের দোলক বলা থেকে সরল দোলকের কণিক বিস্তার হচ্ছে 4 ডিগ্রির মধ্যে রাখতে হয়। কণিক বিস্তার 4 ডিগ্রির বেশি হলে তারপর হচ্ছে সরল দোলকের আর দোলকের গতি সম্পন্ন তারপর হচ্ছে না হয়ে তারপর হচ্ছে বৃত্তাকার হয়। তারপর হচ্ছে ফলে সরল দোলন গতির বৈশিষ্ট্য মেনে নেয় না। তারপর হচ্ছে টি জিরো টু পাই রুট এল বাই জি সমীকরণ প্রযোজ্য হয় না। তার হচ্ছে অর্থাৎ সংখ্যা কোনো পর্যায় গতি সম্পন্ন তার হচ্ছে বস্তুর কার্যরত কণা যদি তার গতিপথের একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখে এমনভাবে ক্রিয়া করে যায় তার মান ওই বিন্দু হতে সরণের সমানুপাতিক হয়ে থাকে এবং বস্তুর গতিকে সরাসরি দোলন গতি বলা থাকে। উদাহরণ হচ্ছে খুব কম বিস্তারের সরল দোলকের গতি এবং হচ্ছে সূর্য এলাকায় ভর কম্পন এবং স্প্রিংয়ের উলম্ব গাড়ি ইঞ্জিনের পিস্টনের গতি ইত্যাদি। তারপর 4.4.1 সরল দোলকের সূত্র বলে। প্রথম সূত্র হচ্ছে যে পর্যায়কাল সমকালের সূত্র। তার হচ্ছে কোনো স্থানে তার হচ্ছে নিজস্ব দৈর্ঘ্য সম্পূর্ণ এটি দৈর্ঘ্যের বিস্তার 4 ডিগ্রির মধ্যে থাকলে তার হচ্ছে এই ধরনের জন্য সমান সময় লাগবে। তারপর দ্বিতীয় সূত্র হচ্ছে দৈর্ঘ্য সূত্র 4 ডিগ্রির মধ্যে থাকলে কোনো নির্দিষ্ট স্থানে তারপর সরল দৈর্ঘ্যের দোলনকাল দিলে তার কার্যকরী বর্গমূলের সমানুপাতিক হবে টি সমানুপাতিক রুট এল অর্থাৎ কার্যকরী দৈর্ঘ্য এল গুণ বাড়ালে তার হচ্ছে 2 গুণ বাড়বে। তার হচ্ছে তৃতীয় সূত্র ত্বরণের সূত্র 4 ডিগ্রির মধ্যে থাকলে নিজস্ব দৈর্ঘ্য সম্পন্ন এটি সরল দোলকের দোলনকার ওই স্থানের অভিকর্ষ ত্বরণের বর্গমূলের সমানুপাতিক টি সমানুপাতিক 1/√j এবং হচ্ছে চতুর্থ সূত্র পরের সূত্র তার হচ্ছে 4 ডিগ্রির মধ্যে থাকলে তারপর হচ্ছে কাছাকাছি দৈর্ঘ্য তারপর হচ্ছে কোনো স্থানের সরল দোলকের দোলক পিণ্ডের ভর আকৃতি এবং হচ্ছে উপাদানের উপর নির্ভর করে না। তারপর সরল দোলকের সূত্রগুলো হচ্ছে টি সমানুপাতিক এল বাই রুট জি বা হচ্ছে
এটি ইজ ইকুয়াল টু 1/2 বাই রুট এল বাই জি। তারপর হচ্ছে স্বল্প বিস্তারের, তারপর হচ্ছে সরল দোলকের উত্তোলন গতি, তারপর হচ্ছে নিম্নলিখিত বৈশিষ্ট্য মেনে চলে। সরল দোলক গতি বৈশিষ্ট্য, তারপর হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ সিম্পল হারমোনিকা মোশন, তারপর হচ্ছে বজ্রবিদ্যুৎ গতি নির্দিষ্ট সম্পাদিত গতি বিপরীতমুখী হয়। এটি গতি সরল রেখা ঘটে ত্বরণ সর্বদা সরণের সমানুপাতিক হয়ে থাকে, ত্বরণ সরণের বিপরীতমুখী হয়ে থাকে, ত্বরণ এবং কর্ণের মধ্যে এবং হচ্ছে সমাবস্থান অভিমুখী হয়ে থাকে। সরল গতি সম্পন্ন এবং হচ্ছে বা বস্তু যে মুহূর্তে অবস্থান করে তার হচ্ছে সেই মুহূর্তে গতিবেগের সর্বোচ্চ হয়ে থাকে, স্বর্ণের শেষ প্রান্তে তার হচ্ছে বেগ মুহূর্তের জন্য শূন্য হয়ে থাকে এবং সরল দোলকের পর্যায়কাল এবং হচ্ছে বিস্তারের নির্ভরশীল নয়, গতিপথের মধ্যে অবস্থান এবং সর্বাধিক স্বর্ণের সর্বনিম্ন হয়ে থাকে। তুলনা অর্থে দোলক শব্দ উৎপন্ন করে না কেন, তা হচ্ছে কী ধরনের তরঙ্গ উৎপন্ন করে, তা কোনো শব্দ সৃষ্টিগোচর হলে শব্দ তরঙ্গ 20 থেকে 20,000 হার্জ হতে হয়। সাধারণত দোলকের কম্পাঙ্ক অনেক কম হয়ে থাকে, যেমন হচ্ছে সেকেন্ড দোলকের 0.5 পার সেকেন্ডে, তার হচ্ছে শ্রুতি গোচরের শব্দের তরঙ্গের চেয়ে খুবই সামান্য হয়ে থাকে, সে কারণে 0.5 পার সেকেন্ড তার হচ্ছে শ্রুতি গোচর হয়ে থাকে, যা শব্দের কম্পাঙ্কের চেয়ে খুবই সামান্য হয়ে থাকে, যে কারণে তার শব্দ শোনা যায় না। তার হচ্ছে হিসাব করো, কোনো একটি দৃঢ় অবস্থান হতে তার হচ্ছে একটি স্প্রিং খারাপ হবে দুলন হচ্ছে, তার হচ্ছে এই স্প্রিং 200 গ্রাম তার হচ্ছে ওপরের একটি বস্তু আটকানো আছে এবং হচ্ছে 50 গ্রাম আপার ওয়েট এর বল প্রয়োগের ফলে তার হচ্ছে 5 গ্রাম নিচে নেমে গেলে বা ছেড়ে দিলে তার হচ্ছে বস্তুটি উপর নিচে তার হচ্ছে দোলন গতি লাভ করবে। তার দোলনের পচে গেলে এবং স্প্রিংয়ের বল ধ্রুবক নির্ণয় করা আদর্শ কাঠা সরল দোলকের ব্যবহার। সরল দোলন গতি ব্যবহার করে সরল দোলকের সাহায্যে হচ্ছে পর্যায়কাল এবং স্প্রিংয়ের পর্যায়কাল নির্ণয় করা যায়। এই সরল পর্যায়কাল হতে নিম্নলিখিত সরল দোলন তার হচ্ছে ব্যবহার করা থেকে এক হচ্ছে অভিজ্ঞতা হচ্ছে জি এর মান নির্ণয় করা, তার হচ্ছে পাহাড়ের উচ্চতা নির্ণয় করা, সময় নির্ণয় করা, তারপর সরল দোলকের সাহায্যে জি এর মান মূল তত্ত্ব থিওরি। সরল দোলকের তার হচ্ছে কোনো স্থানে অভিজ্ঞতা ত্বরণ নির্ণয় করা থেকে পরিবর্তিত সময় টি ইকুয়াল টু 2 পাই রুট এল বাই জি। টি ইকুয়াল হচ্ছে দোলনকাল, এল ইকুয়াল টু কার্যকর দৈর্ঘ্য, জি ইকুয়াল টু অভিজ্ঞতা ত্বরণ। উপরের সমীকরণ উভয় পার্শ্বকে বর্গ করে পাই টি স্কয়ার ইকুয়াল টু 4 পাই স্কয়ার এল বাই জি, জি ইকুয়াল টু 4 পাই স্কয়ার এল বাই টি স্কয়ার, পাই একটি ধ্রুবক রাশি এবং এটি নির্দিষ্ট স্থানে জি ধ্রুব থেকে এল বাই টি স্কয়ার একটা নির্দিষ্ট মান পাওয়া যাবে, যার গড় এল বাই টি স্কয়ার, জি এর মান নির্ণয় করা যাবে। পরীক্ষা, প্রথমে এটি স্ট্যান্ড হতে হুকের সাহায্যে সুতা ঝুলিয়ে তারপর সুতার প্রান্তে বপাকে আটকে সরল দোলকে তৈরি করা হয়, তারপর হচ্ছে মিটার স্কেলের এটি সরল দোলকের সুতার দৈর্ঘ্য এল যেগুলো কার্লি প্রেসের দোলকের তার হচ্ছে পিন্টার ব্যাস হতে তার হচ্ছে আর হেতে জেনে তার হচ্ছে দোলকের কাজ করতে এল জিরো 1 আর নির্ণয় করা হয়ে থাকে। এরপর পর্যবেক্ষণ স্থানে যে লোকটি 4 ডিগ্রি অপেক্ষা কম কণিককে বিস্তারিত হচ্ছে দ্রুত থেকে এটি স্টপ ও ওয়াচের সাহায্যে তার হচ্ছে 20টি পূর্ণ দোলকের তার হচ্ছে সমকাল টি এবং হচ্ছে 20 দ্বারা ভাগ করে টি ইকুয়াল টু টি বাই 20 তার হচ্ছে বের করা থেকে তার হচ্ছে ধারণ করা বর্গ টি স্কয়ার করা হয় থেকে তার হচ্ছে পরিবর্তন করে অনুরূপভাবে বিভিন্ন কার্যকরী দোলকের দোলনকার নির্ণয় করা এবং প্রত্যেকের ক্ষেত্রে তার হচ্ছে দোলনকার বর্গ বের করা হয়। এসব প্রাপ্ত ফলাফল থেকে তার হচ্ছে এল বাই টি স্কয়ার, তার হচ্ছে এল বাই টি স্কয়ার মান সমীকরণে বসিয়ে তার হচ্ছে জি এর মান নির্ধারণ করে থাকে 4 পাই স্কয়ার এবং হচ্ছে ধ্রুব রাশির মান জানা আছে। তারপর হচ্ছে বিকল্প পদ্ধতি, একটি চক্রাকার জ্যামিতিক দৈর্ঘ্য দেওয়া হচ্ছে কার্যকর দৈর্ঘ্য এল এবং হচ্ছে উলম্বকে তুলকাকালের বর্গ এবং হচ্ছে টি স্কয়ার নির্দেশ করে এল টি স্কয়ার, তারপর হচ্ছে লেখচিত্র নির্দেশ করে এল টি স্কয়ার লেখচিত্র মূলবিন্দুগামী ও বিন্দুগামী এটি সরলরেখা হবে। এই সরলরেখা থেকে যে কোনো বিন্দু এ হতে তার হচ্ছে এক্স অক্ষের উপর এবি এবং হচ্ছে ওয়াই অক্ষের উপর এটি লম্ব টেনে তার হচ্ছে এবি এবং এটি টি স্কয়ার ওয়াল তার হচ্ছে মানে নির্ধারণ করা থেকে এল টি স্কয়ার, তার হচ্ছে সমীকরণে বসিয়ে জি এর মান নির্ণয় করতে থাকে, জি ইকুয়াল টু হচ্ছে 4 পাই স্কয়ার ডি বাই এবি, তার হচ্ছে 4 পাই স্কয়ার ও বি বাই এবি 4 পাই স্কয়ার ওয়াটার কোন বি বি ও এ, তার হচ্ছে বিস্তার 4 ডিগ্রি মনে হওয়া উচিত, হচ্ছে পিন্ডের ব্যাস কয়েকবার নির্ধারণ করে তাদের গড় নেওয়া উচিত, হচ্ছে টি এর মান নির্ভুল করা উচিত এবং হচ্ছে এবং এর অধিক তারপর সংখ্যা পূর্ণ দোলন ব্যতীত সমান নির্ণয় করা উচিত। বিন্দুটির উলম্ব তল পাখা খেতে না দিয়ে তারপর মুক্তভাবে দুলবার ব্যবস্থা করা উচিত। তার হচ্ছে পাহাড়ের উচ্চতা নির্ণয়, সরল দোলকের সাহায্যে কোনো পাহাড়ের উচ্চতা এবং হচ্ছে ভূপৃষ্ঠ হতে পাহাড়ের চূড়া হতে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা যায়। প্রথমে পাহাড়ের পাদদেশে এবং হচ্ছে ভূপৃষ্ঠের সরল দোলকের সাহায্যে তারপর অভিজ্ঞতা ত্বরণের মান পূর্বে নিয়ম নির্ণয় করা হয়ে থাকে, তারপর হচ্ছে এরপরে পাহাড়ের চূড়ায় অভিজ্ঞতা ত্বরণের মান হবে এই মান ধরে জি ওয়ান এবং হিসাব গণনা মহাকর্ষীয় সূত্র অনুসারে জি ইকুয়াল টু জি এম বাই আর স্কয়ার। তারপর হচ্ছে পাহাড়ের চূড়ায় জি ওয়ান ছিল জি এম বাই আর প্লাস এইচ স্কয়ার। এখান থেকে সুতরাং টি বাই টি ওয়ান ইকুয়াল টু রুট জি ওয়ান বাই জি। একইভাবে এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে আর ইন্টু হচ্ছে টি ওয়ান বাই টি ইজ ইকুয়াল মাইনাস টি। আর এর মান জানা থাকলে টি ও টি ওয়ান মান নির্ণয় করে এইচ এর মান নির্ণয় করা যায়। সমান নির্ণয় 3, দোলক ঘুরাইতে তার হচ্ছে দোলকের সাহায্যে সময় মাপা হয়ে থাকে। এইসব দোলকের ধাতু দ্বারা নির্মিত, শীতকালে তার হচ্ছে তারা দৈর্ঘ্য কমে যায় এবং হচ্ছে গ্রীষ্মকালে দৈর্ঘ্য বেড়ে যায়। শীতকালে ঘড়ির দোলন কমে যায় এবং হচ্ছে ঘড়ি দ্রুত হয়ে চলে, তারপর হচ্ছে শীতকালে তার হচ্ছে ঘড়ির দোলন কাল বেড়ে যায় এবং হচ্ছে ঘড়ি তারপর হচ্ছে ধীরে চলে, তারপর হচ্ছে সাধারণ দোলন গতি পিন্ডের নিচে তারপর হচ্ছে পর্যায়ের মধ্যে তারপর হচ্ছে ঘুরিয়ে তারপর হচ্ছে পিন্ডের উঠানামা করিয়ে দোলন কাল নিয়ন্ত্রণ করা হয়। তারপর হচ্ছে মাটির নিচে উঁচু পাহাড়ে তারপর হচ্ছে জিএম ফান্না কমে যায়, তারপর হচ্ছে কাজে হচ্ছে উঁচু পাহাড় এবং হচ্ছে মাটির নিচে তারপর হচ্ছে লোকের তারপর হচ্ছে দোলনগুলো বেশি হয়ে থাকে, এর মাধ্যমে হচ্ছে ঘুরি ধীরে চলে এবং হচ্ছে জিএর মান কমে যায় এবং হচ্ছে মেরু অঞ্চলে তারপর হচ্ছে জিএর মান বেশি হয়ে থাকে, অথবা এটি দোলকা ঘুরি এবং বিশ্ব অঞ্চলে তারপর হচ্ছে মেরু অঞ্চলে তারপর হচ্ছে ঘড়িটি দ্রুত চলে।
8.9 সরল দোলন গতির ক্ষেত্রে শক্তি গতিশক্তিকে তারপর হচ্ছে সরল দোলন গতি সম্পন্ন তার হচ্ছে কোনো কণার বিস্তার এ এবং হচ্ছে কণিক কম্পাঙ্ক এ ওমেগা এবং ডেল্টা হলে টি সময় কণাটি সমান এক্স হলে তার হচ্ছে সরল দোলন গতি হচ্ছে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এটি সরল দোলন গতিতে দোলায়মান থাকলে এর গতির জন্য কিছু পরিমাণ গতিশক্তি লাভ করে। তাছাড়া সরল দোলকের ববের উপর এটি থাকে বল সবসময় সরণের বিপরীত দিকে ক্রিয়া করে, ফলে কণার কোনো সরণের সময় কাজ হয়। এর জন্য তার হচ্ছে কণাটি কিছু পরিমাণ স্থিতিশীল শক্তি থাকে ঘর্ষণের অনুরূপ এবং হচ্ছে অপোজিট বল ক্রিয়া না করলে সরল দোলকের মোটর যান্ত্রিক শক্তি স্থির থাকে। মনে করি তার হচ্ছে কোনো যে কোনো বস্তুর ক্ষেত্রে সরল দোলক এবং হচ্ছে বেগ যথাক্রমে এক্স ও ভি, সুতরাং ওই মুহূর্তে ববের সরল দোলকের গতিশক্তি ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। সুতরাং কে ইকুয়াল হাফ কে স্কয়ার কজ স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। তারপর হচ্ছে সমীকরণ 24 থেকে দেখা যায় যে কজ স্কয়ার ওমেগা টি এর মান সর্বোচ্চ মান হচ্ছে একে, তাই সর্বোচ্চ গতিশক্তি হাফ কে স্কয়ার, তারপর হচ্ছে কে ইকুয়াল ধ্রুবক, সুতরাং এই কে সমানুপাতিক কে স্কয়ার। গতিকালে তার হচ্ছে গতিশক্তি 0 থেকে তার হচ্ছে সর্বোচ্চ মানে পরিবর্তিত হতে পারে। বিভব শক্তি ইবি তার হচ্ছে সংকলন পদ্ধতিতে তার হচ্ছে আমরা যখন সরল দোলকের গতিশক্তি স্থিতিশক্তি নির্ণয় করব, সরণ এক্স হলে ববের উপর তার হচ্ছে ক্রিয়ারত এম ওমেগা স্কয়ার এক্স এখন সরণের তার হচ্ছে ডিএক্স এর পরিমাণ বাড়ানো হলে তার হচ্ছে দুই ক্ষুদ্র ডিএক্স এর ক্রিয়ারত এবং স্থির থাকে বলে ধরা হয় থাকে। তার হচ্ছে দুই সরণশীল ববের জন্য কিন্তু কাছে এম ওমেগা স্কয়ার ডিএক্স তার হচ্ছে সরল দোলকের ক্ষেত্রে কৃত কাজ এবং বিচিত অবস্থানে স্থিতিশক্তি। এই সমীকরণ থেকে দেখা যায় যে সাইন স্কয়ার তারপর হচ্ছে ওমেগা টি প্লাস ডেল্টা এবং মাধ্যম হচ্ছে সর্বোচ্চ মান বিচ্ছেদ সর্বোচ্চ মান হাফ কে স্কয়ার। তার হচ্ছে কি ইকুয়াল টু ধ্রুবক আছে কি এই কি ইকুয়াল সমানুপাতিক কে স্কয়ার, তার হচ্ছে বিভব শক্তি বিস্তার বর্গের সমানুপাতিক হয়ে থাকে অধিকালের কণাটির বিভব শক্তি 0 থেকে তার হচ্ছে এই সর্বোচ্চ মান তার হচ্ছে পরিবর্তিত হয়ে থাকে 26 সমীকরণে ডেল্টা ইকুয়াল টু 0 ধরে তার হচ্ছে বিভব শক্তির পাওয়ার হয়ে চিত্রে দেখানো হলো। মোট যান্ত্রিক শক্তি ই ইকুয়াল শক্তির সংরক্ষণশীলতা ই ইকুয়াল ইপি প্লাস ইকে, তার হচ্ছে ই ইকুয়াল হাফ কে স্কয়ার, তারপর হচ্ছে ই ইকুয়াল হাফ এম ওমেগা স্কয়ার। তারপর হচ্ছে এখানে হচ্ছে কি এটি ধ্রুব রাশি, তার হচ্ছে সমানুপাতিক স্কয়ার, তারপর হচ্ছে যান্ত্রিক শক্তি এবং বিস্তার বর্গের সমানুপাতিক হয়ে থাকে। তারপর সেই সমীকরণ লক্ষ্য করলে তা হচ্ছে কি এবং বিস্তার এই ধ্রুব রাশি হয়ে থাকে। কাজেই মোট যান্ত্রিক শক্তি এটি ধ্রুব রাশি, তারপর সরল দৈর্ঘ্যের গতি ক্ষেত্রে যান্ত্রিক শক্তি নির্ধারিত সংরক্ষণ নীতি প্রযোজ্য হয়। তার হচ্ছে অনুযায়ী তার হচ্ছে সমস্যার সাথে মোট শক্তির তার হচ্ছে পরিবর্তন তার হচ্ছে দেখানো হচ্ছে তার হচ্ছে ডেল্টা 0 ধরা হচ্ছে। তাই গতি অবস্থা শুরু হলে তার হচ্ছে ইকুয়াল হাফ কে স্কয়ার, তার হচ্ছে কজ স্কয়ার ওমেগা স্কয়ার ইবি ইকুয়াল হাফ কে স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি। তারপর হচ্ছে টি ইকুয়াল 0 ইকুয়াল বোঝা গেল শুরুতে গতিশক্তি ইকে এবং হচ্ছে ইপি, তারপর হচ্ছে মোট যান্ত্রিক শক্তি ইকে ইকুয়াল টু ইপি ইকুয়াল টু হাফ কে স্কয়ার হয়। টি ইকুয়াল টু টি বাই ভার সময় নেয়, তারপর হচ্ছে টি বাই টি টু সময়। একইভাবে টি ইকুয়াল টি বাই টি সময় ইকুয়াল টি সময় গতিশক্তি স্থিতিশক্তি নির্ণয় করে দেখা যায় যে মোট যান্ত্রিক শক্তি সর্বদা ধ্রুব থাকে। হাতের সময় তার খ চিত্রে তারপর স্বর্ণের সাথে মোট যান্ত্রিক শক্তি তারপর হচ্ছে পরিবর্তন দেখানো হচ্ছে, তারপর হচ্ছে সর্বোচ্চ অর্থাৎ হচ্ছে বিস্তারের প্রান্তে গতিশক্তি শূন্য হয়ে থাকে কিন্তু বিভব শক্তি হাফ কে স্কয়ার, তারপর হচ্ছে চমাবস্থায় বিভব শক্তি শূন্য হয়ে থাকে কিন্তু গতিশক্তি ইকুয়াল হাফ কে স্কয়ার। অন্য সকল অবস্থানে গতিশক্তি এবং হচ্ছে উভয় শক্তি বিভব থাকে তার সমষ্টি হাফ কে স্কয়ার। তার হচ্ছে আবার সমাবস্থান থাকে স্বর্ণের তারপর হচ্ছে অর্ধেক সেখানে তারপর হচ্ছে গতিশক্তি এবং বিভব শক্তি সমান হয়ে থাকে। আদর্শ 14 এর লেখকগুলো টি এর সরলচনিত স্পন্দন, তারপর হচ্ছে এক্স ভি এবং হচ্ছে স্থির শক্তি ইপি এবং ইকে মোট শক্তির ই এর পরিবর্তন দেখানো হচ্ছে। তার হচ্ছে দোলক দ্রুত ও ধীরে যাওয়া স্লো যাওয়া। তারপর হচ্ছে দোলক দড়ি, তারপর হচ্ছে সরল দোলকের 2 সেকেন্ড এবং অর্ধাকাল 1 সেকেন্ড, অর্থাৎ একটি দোলক সেকেন্ড, তারপর হচ্ছে একটি দোলকের সেকেন্ড, তারপর হচ্ছে দোলকের সময় দ্বারা নির্দেশ করা থেকে দোলককালে টি ইকুয়াল টু 2 বাই রুট এল বাই জি। তারপর হচ্ছে এখানে তার হচ্ছে এল এবং হচ্ছে কাছাকাছি দৈর্ঘ্য জি ইকুয়াল জি সুতরাং ওই সমীকরণ থেকে দেখা যায় যে এল এর পরিবর্তন হলে বা হচ্ছে জি এর মানে পরিবর্তিত হলে সেকেন্ড দোলকের এবং হচ্ছে টি ইকুয়াল টু 2 সেকেন্ড হলে হয় বা হচ্ছে কম বা বেশি হয়। তারপর হচ্ছে দোলনকাল বেশি অর্থাৎ হচ্ছে দোলকটি ধীরে চলবে অর্থাৎ স্লো বা ধীরে যায়। তারপর হচ্ছে দোলকের ঘড়ি কমে গেলে ফাঁসা বা দ্রুত যায়। সরল দোলক গতি সম্পন্ন করা বস্তুকণার সাথে সাথে স্থিতিস্থাপক গতিশক্তি তার হচ্ছে পরিবর্তিত হয়, তার নিচে সারণীতে প্রকাশ করা হলো। 8.11 সরল দোলন গতি এবং হচ্ছে বৃত্তাকার গতির মধ্যে সম্পর্ক। বৃত্তাকার গতির এক ধরনের সরল দোলন গতি, অর্থাৎ বৃত্তাকার গতি তার হচ্ছে বৃত্তাকারগুলি মেনে চলে। তার হচ্ছে এখন সরল দোলন গতি এবং হচ্ছে বৃত্তাকার গতির মধ্যে সম্পর্ক স্থাপন করতে 8.15 লক্ষ্য করো। মনে করো তার হচ্ছে এক্স এ বিন্দুতে এক্স এ বি সি ডি এবং হচ্ছে ঘড়িকাটার বিপরীত দিকে সমকোণিক বেগে তার হচ্ছে এ ওমেগা কোণে ঘুরছে ধরি ও বৃত্তের কেন্দ্র এবং হচ্ছে এ বৃত্তের ব্যাসার্ধ। মনে করি টি সময় পরপর বস্তু কণাগুলো এই অবস্থানে আসলো, তার হচ্ছে বি অবস্থান হতে বিওডি এবং হচ্ছে পিএন লম্ব অঙ্কন করা হলো, এন লম্ব ঠিকের পাদবিন্দু। তারপর হচ্ছে কোনো ও ওয়ান ইজিক্যাল টু ওয়াইতে হচ্ছে ওপেন ত্রিভুজ হতে দেখা যায় যে ও ইজিক্যাল টু ওয়াই ইজিক্যাল হচ্ছে বি সাইন থিটা, তারপর হচ্ছে এই সাইন থিটা যেহেতু সমকোণিক বেগে তারপর হচ্ছে পি ও ইজিক্যাল টু থিটা ইজিক্যাল ওমেগা টি, তারপর হচ্ছে থিটাকে সরণিক বিয়ে সংখ্যায় দশাবলা থেকে ইজিক্যাল টু এই সাইন থিটা, তারপর হচ্ছে ইজিক্যাল টু সাইন ওমেগা টি, তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে পি কোণের বৃত্তাকার কোণে তারপর হচ্ছে বিএডি এবং হচ্ছে তারপর হচ্ছে বিএডি তারপর হচ্ছে বন্ধিত হতে থাকে। সুতরাং কোণটি বেগে ভি ইজিক্যাল টু হচ্ছে এস ওমেগা কস ওমেগা টি ইজিক্যাল টু মাইনাস ওমেগা স্কয়ার ওয়াই,
অর্থাৎ কণাটির ত্বরণ হেডের সমানুপাতিক এবং বিন্দুটি হচ্ছে সলচনিত কোণটি হচ্ছে তার হচ্ছে সন্তত বৃত্তের মধ্যবিন্দু এবং সমাবস্থান VOD, প্রান্তীয় অবস্থান এবং হচ্ছে পি উৎপাদনকারী জেনারেটিং পয়েন্টে তা হচ্ছে ভিতরের নির্দেশক বিন্দু রেফারেন্স সার্কেল এবং হচ্ছে কণাটির নির্দেশক কোণ এবং হচ্ছে লক্ষ্য করলে দেখা যাবে যে কণাটি তা হচ্ছে বৃত্তাকার পথে ABCD পথে একবার ঘুরে আসে সেই বাধাবিন্দুটি OBDO এবং হচ্ছে ব্যাসা বরাবর তার হচ্ছে বিন্দু বা হচ্ছে আদি বিন্দু বরাবর তার হচ্ছে একবার অতিক্রম করলে তা হচ্ছে আদি বিন্দু ফিরে আসে। কণাটির বৃত্তাকার পথে একবার ঘুরে আসতে তার হচ্ছে দোলন বা হচ্ছে পর্যায়কাল T এবং হচ্ছে পদাবিন্দু হয়ে একবার পরিক্রমা শেষ করে, সুতরাং T=2π/ω। তারপর হচ্ছে উপরে বর্ণনা হতে তারপর হচ্ছে যে বিন্দু হতে আনের গতি পর্যাবৃত্ত গতি এবং সরলরৈখিক গতি ধরনের সরণের সমানুপাতিক বিপরীতমুখী এবং সুতরাং বাধাবিন্দুর তারপর হচ্ছে গতি আর সরল দোলন গতি। উলম্ব স্প্রিংয়ে দোলনকালে অসিলেশন হচ্ছে ভার্টিক্যাল স্প্রিংয়ে তার হচ্ছে স্প্রিংয়ের এক প্রান্ত দিয়ে অবস্থান আটকিয়ে তার হচ্ছে অপর স্থানে তার হচ্ছে এটি ভুঁড়ির উপর ঝুলিয়ে তার হচ্ছে সামান্য টেনে ছেড়ে দিলে তার উপর দিয়ে তার হচ্ছে সরল দোলন গতি স্পন্দিত হতে থাকে। দশমিক ষোলোটা কয়েকটি চিত্রের পর্যালোচনার পূর্বে স্প্রিংটির অবস্থা দেখানো হচ্ছে। স্প্রিংটির তার হচ্ছে মুক্ত প্রান্ত বি অবস্থান ছিল, স্প্রিংটির মুক্ত প্রান্তে তার হচ্ছে ভরের তার হচ্ছে বস্তু ঝুলানোর ফলে তার হচ্ছে দৈর্ঘ্যের পরিমাণ বৃদ্ধি পেয়ে কি বিন্দুতে স্থির হয় এবং মুক্ত অবস্থায় স্প্রিং ঊর্ধ্বমুখী বল F এর ওজনের সমান হয়ে থাকে এবং বস্তুটির ওজন স্প্রিংটির F নট প্রশমিত হয়ে থাকে। F নট ইকুয়াল টু মাইনাস mg, তারপর স্প্রিংটির স্থিতিস্থাপক বল দ্বারা টানা হলে F নট ইকুয়াল মাইনাস KL, তারপর mg ইকুয়াল টু KL। পটি টেনে ছেড়ে দিলে কিউকে তার হচ্ছে এই বিস্তারে তার হচ্ছে স্পন্দিত হবে টি সময় এবং হচ্ছে এক্স স্মরণে এবং স্প্রিংটির প্রথমে বল F1 হচ্ছে মাইনাস K ইন্টু এক্স ইন্টু প্লাস এল। F ইকুয়াল টু মাইনাস KX এবং সমানুপাতিক এক্স, অর্থাৎ ত্বরণ সমানুপাতিক এবং বিপরীতমুখী, অর্থাৎ একটি সরল ধরনের স্প্রিংয়ের গতি, সুতরাং স্প্রিংয়ের গতি এবং হচ্ছে সরল সমানুপাতিক গতি। ঝুলন ভর এবং হচ্ছে ভরের জন্য নিম্নলিখিত শর্ত সাপেক্ষে তারপর সরল দোলনের গতি সরল দোলন গতি হবে, তারপর স্প্রিংয়ের ভর উপেক্ষণীয় হতে হবে, স্প্রিংটি তারপর সীমার মধ্যে দোল দিতে হবে, তারপর স্প্রিংয়ের বিস্তার এক্স নট এবং হচ্ছে সাম্যাবস্থার প্রসারণ এর চেয়ে কম হতে হবে, অর্থাৎ এক্স নট ইজ লেস দ্যান ই হতে হবে। তারপর হচ্ছে অনুসন্ধানমূলক কাজ। সকল সন্ধিতেই গতি পর্যায়ভিত্তিক, কিন্তু সকল পর্যায়ভিত্তিক দোলন গতি নয়। তারপর হচ্ছে পর্যায় লেখ। সকল সন্ধিত গতি পর্যায়ভিত্তিক গতির একটি রূপ মাত্র। পর্যায়ভিত্তিক যদি পর্যায়ভিত্তিক গতি যদি রৈখিক হয়, তারপর হচ্ছে যদি কণার ত্বরণ যদি সমাবস্থান অভিমুখী এবং সমাবস্থান থেকে সরণের সমানুপাতিক হয় তাহলে কেবল তাকে সচলিত গতি বলা থাকে। তারপর হচ্ছে ঘড়ির কাঁটার গতি এবং গ্রহ পুরোহিত গতি গিয়ে পর্যাবৃত্তিক গতি, তার হচ্ছে উপরের ক ও খ পূর্ণ না হয় যার হচ্ছে ধরনের গতি সরলচন্দ্রিত স্পন্দন গতি নয়। সুতরাং বলা যায় যে সকল সরলচন্দ্রিত গতি পর্যাবৃত্তিক গতি, কিন্তু সকল পর্যাবৃত্তিক গতি তা হচ্ছে দোলন গতি নয়। তারপর হচ্ছে 8.13 অনুভূমিক স্প্রিংয়ের দোলন। অসিলেশন অফ হরিজন্টাল স্প্রিং। ধরা যাক নগণ্য অবস্থায় তারপর স্প্রিংয়ের তার হচ্ছে প্রান্ত দৃঢ় প্রান্তের সাথে যুক্ত অপর প্রান্ত এম ভরের সাথে যুক্ত করা হয়েছে। এটি মসৃণ তলে তারপর হচ্ছে তলের সাথে যুক্ত করেছে। এবার বস্তুকে ডান দিকে সরালে স্প্রিংটি বসে দেওয়া থাকে, বস্তুর বাম দিকে প্রদানে বলে ক্রিয়াশীল হয়ে তারপর কিন্তু বস্তুটি বাম দিকে সরালে স্প্রিংটি সংকুচিত হবে এবং বস্তুটির উপর ডান দিকে প্রদানে বল F কাজ করে। তারপর হচ্ছে বস্তুটার উপর স্প্রিং ধ্রুবক বল কে এবং হচ্ছে বস্তুটি সরণ এক্স হলে তার হচ্ছে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, বস্তুর ত্বরণ ইকুয়াল টু এ ইকুয়াল টু বাই এম ইকুয়াল টু মাইনাস কে এক্স বাই হচ্ছে এম ইকুয়াল টু ওমেগা স্কয়ার এক্স। অতএব সমানুপাতিক এক্স তার হচ্ছে ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী বা হচ্ছে সরল দৈর্ঘ্যের গতি স্প্রিংয়ে বস্তুর গতি এবং সরল দোলন গতি তার হচ্ছে স্পন্দনের দোলন কাজ হচ্ছে টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা 2 পাই বাই রুট কে বাই এক্স, তার হচ্ছে 2 পাই ইকুয়াল টু রুট এম বাই কে, তার হচ্ছে বিস্তৃত দ্রষ্টা উলম্ব অনুভূমিকা তার হচ্ছে দোলন কাজ সব আলোচনা। উপরে স্প্রিংয়ে তার হচ্ছে অনুভূমিক দোলনের তার হচ্ছে স্প্রিংয়ে নগণ্য বিবেচনা করা হতে এক স্প্রিং যদি তার হচ্ছে এম এবং স্প্রিং এম হয় তাহলে স্প্রিং দোলন টি প্রাইম ইকুয়াল টু 2 পাই ইকুয়াল টু রুট এম প্লাস এম বাই 3, তারপর হচ্ছে এম1 এম2 একে ধ্রুবক বিশিষ্ট এবং স্প্রিংয়ের ধ্রুবকতা ওদেরকে তার হচ্ছে তলকে তার হচ্ছে টেনে ছেড়ে দিলে তারপর হচ্ছে দোলন স্প্রিং যে দোলন হবে টি ইকুয়াল টু 2 পাই রুট মাইক্রো বাই কে আছে মাইক্রো ইকুয়াল টু এম1 এম2, তার হচ্ছে এম1 প্লাস এম2, তার হচ্ছে মাইক্রো হচ্ছে পরিমিত ভর। সমন্বিত স্প্রিংয়ে দোলন তার হচ্ছে অসিলেশন হচ্ছে কমপ্লিট স্প্রিং কে 1 কে 2 এবং দুটি স্প্রিং কে আছে তারপর হচ্ছে দুটিকে সমন্বয় করা হয় থাকে, তারপর শ্রেণী সমবায় শ্রেণী ডিসকম্বিনেশন তার হচ্ছে সমান্তরাল সমবায়, তার হচ্ছে প্যারালাল কম্বিনেশন, তার হচ্ছে স্প্রিং দুটি তার হচ্ছে মধ্যে যুক্ত থাকলে এবং কার্যকর বলে কে এস হলে তার হচ্ছে 1 বাই কে এস ইকুয়াল টু 1 বাই কে 1 প্লাস হচ্ছে 1 বাই কে 2 কে এস ইকুয়াল টু কে 1 কে 2 বাই হচ্ছে কে 1 প্লাস কে 2। দোলনকাল হবে টি ইকুয়াল টু 2 বাই রুট এম কে 1 বাই কে 2 প্লাস হচ্ছে কে 1 কে 2। স্প্রিং দুপাশে তার সমতলে যুক্ত থাকলে কার্যকর বল কে বি থাকলে ক ও কে বি ইকুয়াল টু কে 1 প্লাস কে 2 হবে। তারপর দোলনকাল হবে টি ইকুয়াল টু 2 পাই ইকুয়াল টু রুট এম বাই কে পি 2 পাই ইকুয়াল টু রুট বাই এম বাই কে 1 কে 2।
অনুসন্ধানমূলক কাজ এটি শিশুর দোলনা দুলছে, তার হচ্ছে ওই অবস্থায় দোলনার কাজ এটি শিশু বসলে দোলনার গতি চাইলে পরিবর্তন হবে কি? সরল দোলনার গতি সম্পূর্ণ দেওয়া হচ্ছে সরল দোলনাকের তার ওজনের নির্ভর করে, তার হচ্ছে দোলনার বস্তুতে তার হচ্ছে যুক্ত করলে তার হচ্ছে দোলনার পর্যায়গুলো পরিবর্তন হবে না, পর্যায়গুলো একই থাকবে। ধরা যাক সরল দোলন গতি সম্পন্ন সরণের সীমালা এসে যেহেতু এই সাইন ওমেগা টি প্লাস আলফা ভি হলো ডিএক্স বাই ডিটি হলো ওমেগা কস ওমেগা টি প্লাস ধরুন যে এই হলো ডিভি বাই ডিটি এই হলো মাইনাস ওমেগা স্কয়ার ধরুন সর্বদা বিপরীতমুখী এবং পরস্পর বিপরীত দেশে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস আলফা। আর 8.14 সরল দোলকের গতি এবং হচ্ছে সরল দোলন গতি এটি দৃঢ় অবস্থান থেকে ওজনহীন নমনীয় অসম্প্রসারণীয় সূত্র দিয়ে তারপর আয়তনহীন এটি বস্তুকে তারপর ঝুলিয়ে দিলে তারপর হচ্ছে সরল সন্ধিত গতি দুটি একটি সরল দোলক তৈরি হয়ে থাকে 4 ডিগ্রির মধ্যে দুলতে দিলে গতি সরল দোলন গতি হবে। এই ধরনের গতিকে সরল দোলক বলা থাকে। এখানে আছে থিটার মান 4 ডিগ্রি, বেশি না হলে সাইন থিটা ইকুয়াল টু রেডিয়ান ধরা হয়ে থাকে। ত্বরণ সরণের সামনে বিপরীতমুখী হয়ে থাকে যা সরল দোলনের গতিকে প্রকাশ করে। তা হচ্ছে দোলনমান এবং দোলনকের গতি সমীকরণ থেকে নির্দেশ করা হয়ে থাকে। তা হচ্ছে টি ইকুয়াল টু হচ্ছে 2/√L বাই জি, এটি সরল দোলন উপজাখলার সমীকরণ। এখানে যদি কোনো দোলকের টি 2 সেকেন্ড হয়ে থাকে তাহলে দোলকে সেকেন্ড দোলক বলে থাকি। তারপর হচ্ছে দশমিক 34 থেকে জি ইকুয়াল টু 4/2 বা হচ্ছে L বাই টি স্কয়ার, তারপর হচ্ছে সমীকরণ থেকে অল্প বিস্তারে 4 ডিগ্রি কম এবং দোলনমাল তারপর হচ্ছে দোলয়মান সরল গতি সরল দোলন গতি বল প্রয়োগে তার হচ্ছে কোনো বস্তুর বিকৃতি স্থিতিস্থাপকতার কারণে পূর্ব আর ফিরে পেতে যেতে তার হচ্ছে বস্তু যে বল তার হচ্ছে উৎপন্ন থাকে তাদেরকে প্রত্যানী বল বলা থাকে। স্প্রিংকে বল এবং প্রসারিত এবং সংযুক্ত করলে তার হচ্ছে পূর্বের অবস্থা যেতে প্রত্যানী বল সৃষ্টি করে থাকে। প্রত্যানী বল মূলত হচ্ছে স্থিতিস্থাপক বল। আদর্শ পুনরায় সেকেন্ড রোল সেকেন্ড পেন্ডুলাম যে সরল দোলকের তারপর 2 সেকেন্ড থেকে তারপর আছে সেকেন্ড দোলক বলা থেকে তারপর সেকেন্ড দোলক টি হলো 2 সেকেন্ড কোনো এটি সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য এল হলো টি হলো 2 2 বাই জি হলো 1/n, তারপর টি হলো সুতরাং এল হলো জি বাই পাই স্কয়ার। তাহলে সুতরাং দেখা যাচ্ছে যে সেকেন্ড দোলকের দৈর্ঘ্য দৈর্ঘ্য অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে সেকেন্ড দোলকের দৈর্ঘ্য অভিকর্ষ ত্বরণের সমানুপাতিক এল সমানুপাতিক জি। প্রয়োজনীয় গাণিতিক সূত্রাবলী ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি ইকুয়াল টু কে বাই এম, তারপর হচ্ছে টি ইকুয়াল টু 2 পাই এন, টি ইকুয়াল টু 2/√m বাই কে, তারপর হচ্ছে এফ ইকুয়াল মাইনাস কে এক্স ডি স্কয়ার বাই ডি স্কয়ার এক্স ইনটু বাই হচ্ছে ডিটি স্কয়ার ইকুয়াল টু ওমেগা স্কয়ার এক্স ইকুয়াল টু 0 এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, তারপর হচ্ছে ভি ইকুয়াল টু ওমেগা এ রুট স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার ভি ম্যাক্স ইকুয়াল টু ওমেগা এ ম্যাক্স ইকুয়াল টু ওমেগা স্কয়ার এক্স ইকুয়াল টু হাফ কে স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ইউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার, তারপর হচ্ছে টি ইকুয়াল টু 1/n ইকুয়াল টু 2 বাই রুট কে বাই হ্যাম টি ইকুয়াল টু 2/√L বাই জি, তারপর হচ্ছে ইকুয়াল টু রুট জি বাই জি ওয়ান মানে 1 ইন্টু আর, তারপর হচ্ছে টি ওয়ান বাই টি টু ইকুয়াল টু জি টু বাই জি ওয়ান ইকুয়াল টু রুট আর স্কয়ার প্লাস আর এস প্লাস স্কয়ার ইকুয়াল টু আর বাই আর প্লাস টি টু বাই টি ওয়ান ইকুয়াল টু আর প্লাস এইচ বা আর ইকুয়াল টু 1 প্লাস এইচ বাই আর। সারসংক্ষেপ স্থানিক পর্যায়ক্রম পর্যায়ভিত্তিক পর্যায়কাল যদি স্থান সাপেক্ষে হয়ে থাকে তাদেরকে স্থানিক পর্যায়ক্রম বলা থাকে। কালিক পর্যায়ক্রম হচ্ছে পর্যায়ভিত্তিক পর্যায়কাল যদি একটি নির্দিষ্ট সময় সাপেক্ষে হয়ে থাকে তবে তাদেরকে কালিক পর্যায়ক্রম বলা থাকে। পর্যায়ভিত্তিক গতি যদি কোনো বস্তুর গতি যদি এমন হয় যে এই নির্দিষ্ট সময় পরপর বস্তুটি গতির পুনরাবৃত্তি হতে থাকে তবে তাদের ওই গতিকে পর্যায়ভিত্তিক গতি বলা থাকে। স্পন্দন গতি হচ্ছে পর্যায়ভিত্তিক গতি সম্পন্ন কোনো গতি যদি এমন হয় যে পর্যায়কালের অর্ধেকের সময় এটি নিশ্চয় দিকে বাকি অর্ধেক সময় বিপরীত দিকে চলে তাদেরকে গতিকে স্পন্দন গতি বলা থাকে। সরলচন্দ্রিত স্পন্দন কোন পর্যায়ে গতিসম্পন্ন বস্তুর উভয় কার্যকর ত্বরণ যদি হিটি গতিপথের একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখে ক্রিয়া করে এবং এমন হয় যে তার মান বিন্দু হতে বস্তুর সরণের সমানুপাতিক হয়ে থাকে তবে বস্তুর উক্ত গতিকে সরলচন্দ্রিত স্পন্দন বলা থাকে। সরল দোলক তার সেটি ভারী বস্তু হতে আর পিণ্ডকে তার হচ্ছে ওজনহীন তার হচ্ছে অপসারণীয় এবং হচ্ছে নমনীয় সুতার সাহায্যে তার হচ্ছে একটি দৃঢ় সুতার ঝুলিয়ে দেওয়া হলে তার হচ্ছে মাধ্যমে হচ্ছে বিনা বাধায় তার হচ্ছে এদিক ওদিক ঝুলে থাকে তবে সুতার সময় তার হচ্ছে বিনিয়োগকে সরল দোলকে বজায় থাকে পূর্ণ দোলন কমপ্লিট অসিলেশন। তারপর হচ্ছে কোনো একটি তার হচ্ছে মাধ্যমে হচ্ছে দোলন না তার হচ্ছে গতিপথের মাধ্যমে হচ্ছে নির্দিষ্ট বিন্দু হতে যাত্রা শুরু করে দুই বিন্দু এবং তার হচ্ছে পুনরায় বিদ্যুতে ফিরে এলে তার হচ্ছে নির্দিষ্ট দোলন হতে তার হচ্ছে পর্যায়কাল। তার হচ্ছে টাইম পিরিয়ডিক তার হচ্ছে
কোনো একটি তার হচ্ছে সরল দোলকের ক্ষেত্রে পিণ্ডটি পুনর্দোলন দিতে হলে তার হচ্ছে যে পরিমাণ সময় দোলন লাগে তাদেরকে দোলন বলে বলা থাকে। তারপর হচ্ছে কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি, তারপর হচ্ছে কোনো একটি তার হচ্ছে সরল দোলকের দোলক পিণ্ড তার হচ্ছে এক সেকেন্ডে পুনরায় পুনর্দোলন দেয় তাদেরকে কম্পাঙ্ক বা কম্পনি বলা থাকে। বিস্তার অ্যাম্প্লিটিউডে তার হচ্ছে দুর্বল সময় কোনো একটি সরল দোলকের তার হচ্ছে পিণ্ড সমাবস্থান হচ্ছে চৌম্বকে যত দূরে যায় তাদেরকে বিস্তার বলা থাকে। দশ হচ্ছে কোনো একটি বস্তুর তার হচ্ছে চিকন তার হচ্ছে ধরনের অবস্থা এবং বস্তুর চিন্তা হচ্ছে বেগে ধারণা এবং অভিমুখ বস্তুতে তাদেরকে দশা বলা থাকে। সেন্ট্রাল সেন্ট পেন্ডুলাম তার হচ্ছে কণিক কম্পাঙ্ক যে তার হচ্ছে 2 সেকেন্ড এবং সেকেন্ড দোলক বলা থাকে। সহজনিত সম্পন্ন এবং হচ্ছে একই সময় যে দ্রুত অতিক্রম করে তাদেরকে কণিক সম্পাদন বলা থাকে। নির্বাচনের প্রশ্নের উত্তরের সার্বজনীন বিষয়গুলি সরল দোলকের গতিসম্পন্ন হাফ ছিল সর্বোচ্চ গতিশক্তি, সর্বোচ্চ স্থিতিশক্তি এবং মোটর গতিশক্তি পর্যায়কাল দ্বিগুণ করা হলে তার হচ্ছে দোলকের দৈর্ঘ্য 4 গুণ করতে হবে পৃথিবীর কেন্দ্রে। তারপর হচ্ছে সরল দোলকের দোলন অসীম হয়ে থাকে। ইকুয়াল হচ্ছে রুট এল। তারপর হচ্ছে সরল দোলকের গতি সম্পন্ন তার হচ্ছে অপর্যাপ্ত গতিকাল টি সমানুপাতিক রুট কে বাই ওয়াল ধ্রুবকের বর্গমূলের সমানুপাতিক। তারপর সরল দোলন গতি সম্পন্ন তারপর চন্দ্রকের সমীকরণ ডি স্কয়ার এক্স বাই ডি স্কয়ার ইকুয়াল টু ওমেগা স্কয়ার এক্স ইকুয়াল টু 0। সরল দোলন গতি সম্পন্ন তারপর হচ্ছে কোনো কণার সন্তরক সমীকরণ তার হচ্ছে ওমেগা বাই 2 পাই তারপর হচ্ছে পর্যায়কাল 2 পাই বাই ওমেগা। তারপর হচ্ছে সরল দোলন গতি সম্পন্ন তার হচ্ছে কোনো একটি কণা অবস্থান অতিক্রম করে তারপর হচ্ছে গতিশক্তি সর্বোচ্চ এবং বিভব শক্তি সর্বনিম্ন হয়। সরল দোলন গতি সম্পন্ন 4 ডিগ্রি বেশি হতে পারবে না। তারপর হচ্ছে সরল স্থিরচন্দ্রিত স্পন্দনে তারপর হচ্ছে গতির সময় তারপর হচ্ছে লেখাচিত্রের জন্য তারপর হচ্ছে প্রযোজ্য হয় তখন টি ইকুয়াল টু 3t/4 ইকুয়াল টু 0 এবং টি ইকুয়াল টু t/4 এবং ইকুয়াল এই প্রযোজ্য নয়। যখন টি ইকুয়াল টু টি এবং হচ্ছে সর্বনিম্ন হয় সরল দোলকের ক্ষেত্রে পর্যায়কাল টি ইকুয়াল টু 2 গুণ 1 বার ঠিক শব্দের সময়।